নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভিন রাজ্যের যুবতীকে ধর্ষণের অভিযোগ দীঘায়, তদন্তে পুলিশ। বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল তমলুক জেলা হাসপাতাল চত্বরে। এলআইসি এবং তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল মেছেদায়। ট্রাফিক নিয়ে নানা ঘোষণা পরিবহন মন্ত্রী। মোশাদা ইফতিজিং কাণ্ডে গ্রেপ্তার 2 মূল অভিযুক্তরা পলাতক। বধূ হত্যার অভিযোগ ভগবানপুরে। স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ, এলাকায় উত্তেজনা, তদন্তে পুলিশ। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে আহত 3, ঘটনাস্থলে পুলিশ। অবৈধভাবে চলছে একাধিক ইটভাটা, বাড়ছে মাটি কাটা ও নদী ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী। ফুল চাষে নয়া পদ্ধতির প্রয়োগ, আগ্রহী চাষিরাও। আসছে বিস্তারিত খবরে। ভিন রাজ্যের এক যুবতীকে চাকরির প্রলোভন দেখিয়ে দীঘায় ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ওই যুবকের বিরুদ্ধে দীঘা থানায় অভিযোগ জানায় যুবতী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যের যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল দীঘায়। জানা গিয়েছে ওই যুবতী ওড়িশার বাসিন্দা। অভিযুক্ত যুবকের নাম অশোক কুমার পাত্র, বাড়ি ওড়িশার ভদ্রকে। সূত্রের খবর, গত রবিবার ভদ্রক স্টেশনে অশোকের সঙ্গে ওই যুবতীর পরিচয় হয়। এরপর চাকরির টোপ দিয়ে যুবতীকে দীঘায় আসতে বলে অশোক। সোমবার ওই যুবতী দীঘায় এসে অশোকের সঙ্গে দেখা করে। দুজনে একটি হোটেলে ওঠে একই সাথে। অভিযোগ, সেখানেই যুবতীকে ধর্ষণ করে অশোক। মঙ্গলবার সকালে বাইরে থেকে দরজা লাগিয়ে চম্পট দেয় অভিযুক্ত। যুবতীর চিৎকার শুনে হোটেল কর্মীরা তাকে উদ্ধার করে। এদিন দুপুরেই দীঘা থানায় অশোক কুমার পাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে যুবতী। ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। মঙ্গলবার বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল তমলুক জেলা সদর হাসপাতাল চত্বরে। এলআইসি এবং তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এলাকায় বিভিন্ন প্রজাতির কিছু গাছও লাগানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এলআইসির উদ্যোগে এবং তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তমলুকে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতাল চত্বর জুড়ে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাধবীলতা, দুধচাপা, তমাল এবং 2টি প্লুমেরিয়া চারা গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছ এই অঞ্চলে বিরল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট গুণীজনেরা। আমাদের ভারতীয় জীবন বীমা নিগমে আর হাসপাতালের মধ্যে যখন দিলেন প্লাস্টিকের কাপ বন্ধ করার ব্যবস্থা করুন। পথে পথে দিন কেটেছে কোনো মতে আছে তো হাতখানি আজ জনঘর। পুলক বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। বুধবার মেছেদায় পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা পুলিশ। এদিনের সভায় ট্রাফিক সংক্রান্ত নানা কথা তুলে ধরেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রাফিক সিস্টেমকে পাঠ্যপুস্তকে আরো গুরুত্ব দিয়ে পড়ানো হবে, এমনটাও জানান পরিবহন মন্ত্রী। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
মেছেদাতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে পালিত হলো সেভ ড্রাইভ ও সেভ লাইফ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও জেলা শাসক রেশমি কমল, জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ জেলার বেশ কয়েকজন বিধায়ক। অনেক নাম্বার আছে আমাদের ছাত্র ছাত্রীদের, এখানে উপস্থিত আছেন বিভিন্ন নাগরিকগণ এবং মিডিয়া, সবাইকে নমস্কার জানাই। আপনারা এটা প্রোগ্রামে আমাদের উৎসাহ বর্ধন করে শুধু নাই, আপনারা এটা দেখিয়ে দিয়েছেন কি আপনারা এটা নিয়ে কত অ্যালার্ট আছেন এবং অ্যাক্টিভ আছেন এবং কত জানতে চাইছেন এটা নিয়ে। আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা সবাই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের মাননীয় মিনিস্টার সাহেবের অনুপ্রেরণায় আমরা এটা প্রোগ্রাম করছি সব জায়গা। এখানে ব্লকে ব্লকে মিউনিসিপ্যালিটি এলাকা বিভিন্ন দপ্তরে এটা প্রোগ্রাম আয়োজন হচ্ছে, সবাইকে মানুষগণকে অ্যালার্ট করার জন্য, ওদের মধ্যে এটা ভাবনা করার জন্য কি সেফ ট্রাফিক যে আছে, ট্রাফিক আইন শুধু বানালে হবে না, ট্রাফিক নিয়ম না মেনে কিন্তু লোকের নিজেদেরই লাভ ড্যামেজ হয়, এটা কিন্তু নিজে মনে রাখতে হবে এবং নিজেই তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তার মধ্যে অনেকটা যদি আমরা সবাই অংশগ্রহণ না করি তাহলে এই ক্যাম্পেইনটা কোনোদিন সাকসেসফুল হবে না। অনেক মানুষের ধারণা থাকে কি যদি পুলিশ একটু শক্তি করে ট্রাফিক আইন যে আছে সেগুলোকে যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করে তাহলে আমাদের রাস্তাগুলোটা সুরক্ষিত থাকবে সবাইদের জন্য। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলাকে 1 কোটি টাকা দেওয়া হবে ট্রাফিক সিস্টেমকে সাজানোর জন্য। গাড়ি চালকদের গলায় ড্রাইভিং লাইসেন্সটি আই কার্ডের মতো করে গাড়ি চালানোর সময় গলায় ঝোলাতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি জায়গা দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব জায়গাগুলির কথা মাথায় রেখে গুরুত্ব দিয়ে ট্রাফিকিং ব্যবস্থা জোরদার করা হবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের প্রত্যেক জেলাকে আর্থিক সাহায্য করা হবে ট্রাফিক সিস্টেম সাজানোর জন্য এবং তারাও সবাইকে জাগ্রত করার কাজ করুক, এটা আমি প্রার্থনা করব। এবং এই জেলার পুলিশ সুপার আছেন, আমরা এই জেলাতে ট্রাফিকের ব্যবস্থার জন্য পরিবহন দপ্তর এমনি সামগ্রিকভাবে রাজ্যের প্রতিটি জেলা এবং কমিশনারেটকে পরিবহন দপ্তর অর্থ বরাদ্দ করেছে। তার বাইরেও আমি নিমতৌড়িতে কথা দিয়েছিলাম ওনাকে যে আপনি অ্যাডিশনাল সিসিটিভি লাগান, অর্থের অভাব হবে না। আমরা অ্যাডিশনাল পূর্ব মেদিনীপুরকে পরিবহন দপ্তর 1 কোটি টাকা দিচ্ছে এবং পুলিশ সুপার সেটা অফিসিয়ালি তার কাগজ পেয়েছেন, তিনি পাবেন এডিজি ট্রাফিকের মধ্য দিয়ে। ট্রাফিক আইন আরো কঠোর করা হচ্ছে। তিনি জানান, 90% দুর্ঘটনা হয় সাধারণ মানুষের ভুলেই, তার মধ্যে 85% দুর্ঘটনা হয় শুধুমাত্র ড্রাইভারের ভুলে। তাই ওভারলোড করে ও খালাসি দিয়ে গাড়ি চালানো চলবে না। নো হেলমেট নো পেট্রোল সিস্টেমকে অনুকরণ করেছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলি। পরিবহন মন্ত্রী বলেন, ট্রাফিক সিস্টেমকে পাঠ্যপুস্তকে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হবে। বুধবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেছেদা শহরে অনুষ্ঠিত হয় র্যালি। পতাকা উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম গত 2 মাসেরও বেশি সময় ধরে গোটা রাজ্য জুড়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুরও অন্যতম। ইতিমধ্যে জেলা পুলিশের উদ্যোগে নিমতৌড়িতে এই প্রোগ্রামের সূচনা হয়েছে এবং প্রত্যেকটি থানায় প্রোগ্রাম করেছে এবং এখনো চলছে। আমাদের 10 তারিখে হলদিয়াতেও আরেকটি প্রোগ্রাম পুলিশের আছে। সাথে সাথে সবগুলি পুরসভা, সবগুলি ব্লকে তাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে এই সেফ ড্রাইভ সেভ লাইফ পথ নিরাপত্তা নিয়ে তাদের যে সিলেবাসে যে আছে সেটাকে আরো বেশি করে একেবারে ছাত্রছাত্রীদেরকে পৌঁছে দেওয়া, পঠন পাঠনের অন্তর্ভুক্ত করা, এগুলো করা হচ্ছে। আর আমরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে এক তো পথ নিরাপত্তার জন্য যে আধুনিক ব্যবস্থাগুলি আছে, ট্রাফিক সিগন্যাল থেকে, সিসিটিভি থেকে, স্পিডোমিটার থেকে, ব্রেথ অ্যানালাইজার থেকে
এগুলো আমরা পুলিশকে দিচ্ছি। সাথে সাথে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মোটর ভেহিকেল ইন্সপেক্টর, টেকনিক্যাল নন টেকনিক্যাল, তারা নিম্নমানের টায়ার যুক্ত গাড়ি রাস্তায় চলাচল করছে কিনা, রেজিস্ট্রেশনহীন গাড়ি চলছে কিনা, ড্রাইভার প্রশিক্ষিত কিনা ইত্যাদি নানা ব্যবস্থা আমরা নিয়েছি। এর সঙ্গে ওভারলোড চেকিং সহ আরো অনেকগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সোমবার মহিষাদলে স্কুল থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ইফটিজিং করে একদল দুষ্কৃতী। প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওই ছাত্রীর দাদা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন, তবে মূল অভিযুক্তরা পলাতক। তাদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। শিক্ষক দিবসের দিনই ইফটিজিং এর ঘটনা ঘটল মহিষাদলে। প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ছাত্রীর দাদা। মহিষাদল থানার নিমতলা এলাকার ঘটনা। ওই তো মেয়ে সবাই স্কুল যায়, টোল কাটাকাটি করে, কালকে ঘটনা ঘটলো। তারপরে আমাদের ছেলে সবাই মেয়েটা দেখে বলতে না, ওইখানে একটু তক্কাতক্কি হয়ে নিমতলায় ধরে আবার তাদেরকে মারধর করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বটতলার কাছে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তি করে একদল যুবক। ওই তো আমরা প্রথমে স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম, আমার বান্ধবীও ছিল সঙ্গে। আমরা বাড়ি আসছিলাম বটতলা করে ওইখানটায়, আর কতগুলো ছেলে বসেছিল। তখন আমাকে বলতেছে, আর মানে প্রচুর বাজে বাজে কথা বলছে আর কি। তখন আমার দাদা আসছিল, আমার দাদাকেও বলতাম, আমার দাদাও বলছে। আর বাজে বাজে কি কথা বলছিল আমার দাদাকে বলতে, আমার দাদা তখন বলে, তখন মানে ছেলেগুলোর সঙ্গে যে আর কি, মানে দাদা বলছে তোরা আমার বোনকে এরকম বলেছিস। আর তখন দাদা এমনি মানে হয়। তারপরে ওরা এখানে এসে নাকি আবার ওরকম মারে। তারপরে আমরা বাড়ি সেখান থেকে চলে গেছিলাম বটতলা থেকে। তারপরে বাড়ি আমরা যাই যখন, তখন আবার সবাই বলছে, আর দাদাকে ধরে নাকি প্রচুর মারছে 3-4 জন মিলে। আগে দেখেছি ওরা অনেক দিন আগে ওরকম বসে থাকতো, মানে ওখানটায় ই করতো আর কি, আগে ওরকম বলতো। তারপরে মানে কালকে যে কথা ঘটনাটা হলো, মানে ওরকম হয়নি আর কি। সব মানে প্রথমে এমনি ইয়ে করতো, এমনি অতটা কিছু হয়নি। কালকে এমন এমন মানে কথা বলছে যে আমি আর মানে কিছু না বলে থাকতে পারিনি। তাই দাদা আসছিল, দাদাকে বলতে। ছাত্রীর দাদা জিয়াবুল মোল্লা ঘটনায় প্রতিবাদ করায় যুবকের দল জিয়াবুলকেও মারধর করে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ছেলেকে মারা, মারছে, আমি পায়ে ধরে করছি, তো আমি কোনো অন্যায় করিনি, আমাকে কেন মারছে বলে আমাদের ছেলেকে মারা তোমাকে। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত জিয়াবুলকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে তমলুকের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আমার বোন কালকে স্কুল থেকে ফেরার পথে, কালকে শিক্ষক দিবস ছিল, 5:30 নাগাদ বাড়ি ফেরা কিছু ছেলেরা আগে থেকে টন্টিং করতো, কালকেও করেছিল। 5:30 নাগাদ যাবার পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ওর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়, অভিযোগ করে যে আমাকে এই টন্টিং করতেছে। করার পরে ওরা প্রতিবাদ করে, প্রতিবাদ করতে আসে। প্রতিবাদ করার পরে বাইক নিয়ে ফিরার পথে রাস্তায় আটকিয়ে জিয়াবুল মোল্লা এবং তৈয়ব মোল্লাকে বেধড়ক রড দিয়ে মারধর করার পর পুলিশকে উদ্ধার করার পরে মহিষাদল বাসুলিয়া হাসপাতালে ভর্তি করে। এখানে রাত্রি 12টার পরে এখানে না ভর্তি নেবার পর সিরিয়াস কেস অবস্থায় ওকে তমলুক পাঠানো হয়। এই অবস্থায় উনি তমলুক নার্সিংহোমে ভর্তি আছে। অভিযোগ জানানো হয়েছে থানায়। ঘটনায় গ্রেপ্তার হয়েছে গদাধর দেবনাথ ও আকাশ দেবনাথ। মূল অভিযুক্তরা হলেন চূড়ামণি দেবনাথ ও টিঙ্কা দেবনাথ। তবে মূল অভিযুক্তরা এখনো পলাতক। তাদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানে আপনি কে হন, কে ওই ছেলেটা? ভাই কি হয়েছে, কি শুনেছেন কি কালকে থেকে? প্রথম স্কুল যায়, যেতে কিছু ছেলে কন্ডিক্টারি করে, ভাই যখন বোন ফিরে যাওয়ার সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা বলে যে এই ছেলেগুলো তারপরেই কোন ছিল ওরা কতজন ছিল? 10 জন ছিল। কারা? ওদেরকে কি চেনেন, আপনি চেনেন?
আমি চিনি বলতে একজনকে চিনি নীলমণি চূড়ামণি চূড়ামণি কি ছেলে ছিল, চূড়ামণির ছেলেই ছিল পঞ্চায়েত। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। মঙ্গলবার ভগবানপুরে গৃহবধূ হত্যার অভিযোগ উঠল তার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর বাড়ি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বধূ হত্যার অভিযোগ ভগবানপুরে ইলাসপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম নীলিমা জানা। স্থানীয় সূত্রে খবর, নীলিমা এবং তার স্বামী নিমাই জানার মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। অভিযোগ, নিমাই জানা প্রায় মারধর করত স্ত্রী নীলিমাকে। মঙ্গলবার সকালে ফের একই ঘটনা ঘটে। তাদের 5 বছরের মেয়ে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে এসে নীলিমার ঝুলন্ত দেহ দেখতে পায়। জানা গিয়েছে নীলিমার বাপের বাড়ি পাশের গ্রাম উত্তরবাড়ে। প্রায় 7 বছর আগে নিমাইয়ের সঙ্গে বিয়ে হয় নীলিমার। আমার ঝিয়ারিকে এইভাবে করে নির্যাতন করে আমার জামাইকে মেরে ফেললো। আমার শাশুড়ি, আমার জামাইয়ের মার যেন শাস্তি হয়, যেন ফাঁসি হয়, যাবজ্জীবন যেন হয়। কেন মারলো কেন? সবসময় লেজে নির্যাতন করে বলে ভালোবাসারে বিয়ে হয়েছে, ভালোবাসার বেঁচে ওকে আমার পছন্দ নয়। সবসময় করে তার শাশুড়ি আর বর বলে। আমার ঝিয়ারি সবসময় বলে জানো কাকি, আমাকে কবে বলতে কবে আমার শাশুড়ি আর ভাসুর মেরে আমার শ্বশুরে মেরে ফেলবো সবাই পড়ে, 3 জন একতাল এরকম করে কলে বলে। সেদিন আমার সঙ্গে দেখাইলো রাস্তা, তখনও বলে রে যে কাকি আমি আর বোধহয় আর বাঁচবো না, আমাকে কবে মেরে দিবে, আমার ঝি বেটা রইলে তোমার দেখবো। এভাবে করলো। এতক্ষণ যখন দেখে যে মরিছে সবাই পাড়ার সবাই বলে রে, আমরা ওদের দেখি যে গলায় এভাবে কি কেউ ফাঁসিলে, এইভাবে এখান থেকে দাগ করে দিয়ে টিপিয়া মেরে দিয়া ফাঁসিতে ঝুলাইবার এই পজিশন করে দেওয়া চলচিত করে লোক ডাকে যে মরিছে। কেউ কোনো ইচ্ছা করে মরি যায়? বলা যে আগে মারে, যত বছর বিয়ে হয়ে গেছে কোনোদিনও ওকে শান্তি দেয়নি, সবসময় মারে। সবসময় মারার পরেও আজকে লেজে মেরে ফেললো। এরপর থেকে দুজনের মধ্যে অশান্তি চলত। ঘটনার পর নিমাইয়ের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। স্বামী নিমাই জানা এবং শাশুড়ি কল্পনা জানা নীলিমার মৃত্যুর জন্য দায়ী বলেই অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। আমার নাম চাঁদহরি প্রধান, আমি প্রাক্তন প্রধান ছিলাম এই নিমাই জানা উত্তর নিমকবার। নিমাই জানা পিতা বিমল জানা। এটা দীর্ঘদিন বেশ গণ্ডগোল, বধূ নির্যাতন ইত্যাদি গণ্ডগোল চলতে আছে। কয়েকবার সালিশ হয়েছে। বারবার গরিব লোক, বারবার সুযোগ দেওয়া হচ্ছে যাতে ঘর করায়, যাতেই করে। কিন্তু এই চিকিয়া আজকেরই ঘটনা, যেটা তার ছেলে, ছোট ছেলে এরকম জোর করে ফাঁসি লাগিয়ে দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। আর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, শাস্তি যেন পায়, এইটা আমার দাবি। সমীর মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। বুধবার এগরা থানার কামারডিহাতে এক বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত কারখানার মালিক সহ 3 জন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কামারডিহা গ্রামের ঘটনা। আহতদের প্রথমে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে পাঠানো হয়েছে। আহত 3 জনের নাম শোভন দাস, গোকুল চন্দ্র মান্না এবং বাজি কারখানার মালিক গোপাল দাস। বিস্ফোরণের জেরে বিধ্বংস হয়ে গিয়েছে কারখানা সহ বাড়ি। দীর্ঘদিন ধরে এই গ্রামে বেআইনিভাবে বাজি তৈরি হয় বলে অভিযোগ ছিল। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে প্রচণ্ড জোরে বাজি ফেটেছে, যাতে 3 জন আঘাত পেয়েছে। 2টো বাচ্চা ছেলে ছিল তার মধ্যে। ওই 2 জনের নাম হচ্ছে, এখানে বহুদিন ধরে তৈরি হচ্ছে। এই বাজি কি কোথাও বিক্রির জন্য তৈরি হয়? হ্যাঁ, বাইরে যায় মালগুলো। কতজন আহত হয়েছে? 3 জন, যার মধ্যে 2টো ছিল বাচ্চা ছেলে আর একজন ছিল মালিক। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে? তারা এসেছিল, এসে তদন্ত করে আবার চলে গেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ইটভাটার জন্য মাটি কেটে নেওয়ায় বাড়ছে নদী ভাঙনের পরিমাণ। সেই জন্যই এখন আতঙ্কে ভুগছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সরকারি নিষেধাজ্ঞার জেরে ইটভাটা বন্ধ থাকার কথা, তার সত্ত্বেও অবৈধভাবে জেলার বহু ইটভাটা চলছে রমরমিয়ে। সেজন্যই বাড়ছে মাটি কাটা, একই সাথে বাড়ছে নদী ভাঙনের পরিমাণ। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নদীর পাড় কেটে ইটভাটার জন্য মাটি নেওয়ায় বাড়ছে নদী ভাঙন। সেই জন্যই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে জেলার বহু ইটভাটা বন্ধ থাকলেও সুতাটা থানার এড়াখালী লটপটিয়া বানেশ্বর চক এলাকায় এখনো অবৈধভাবে বেশ কিছু ইটভাটা কাজ চালিয়ে যাচ্ছে। ইটভাটাগুলি নদীর পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। এর ফলে ভারী বৃষ্টিতে নদীর পাড় ভেঙে জল লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এলাকাবাসীরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার সুতাহাটা ব্লকের কুকড়াহাটির হুগলি নদীর পাড়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে 20 থেকে 25টি ইটভাটা রয়েছে। সেই সমস্ত ইটভাটা নিজেদের কাজের জন্য মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে। এর ফলে নদীর পাড় ক্রমশই ভেঙে চলেছে। যে কোনো মুহূর্তে নদীর পাড় সম্পূর্ণ ভেঙে গিয়ে এলাকায় জল ঢুকতে পারে। এমনিতেই নিম্নচাপ এবং অতিবৃষ্টির কারণে নদীর জল ফুলে ফেপে উঠেছে। কিছু কিছু জায়গায় নদীর পাড় ভেঙেও গিয়েছে। সেচ দপ্তর থেকে সেই নদীর পাড় মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু এইভাবে নদীর পাড় কেটে মাটি নিয়ে নেওয়ায় নদীর পাড় বেশি করে ভেঙে যাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সুতাহাটা থানার বিডিও। কি হচ্ছে কি এখানে ওই আগামী বছরের জন্য মাটি কাটা হচ্ছে, ইট কাট যাতে হয় আর কি, যে মাটিটা নদীর পলি মাটি সেটা কাটা হচ্ছে জেসিবি দিয়ে। স্যার কি নদীর চর পাপুর মানে? হ্যাঁ, নদীর চরের একদম যে শক্ত মাটি সেইগুলো কেটে কেটে ওরা এগিয়ে আসছে বাঁধের কোলে। আমরা যারা এই বাঁধের কোলে আমরা বসত বাড়ি আছে আমাদের, আগামী দিনে খুব বিপজ্জনক। এমনি ভরা কোটালে জলগুলো উঠে যায় এবং আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এটা নিয়ে কাউকে জানিয়েছিলেন? আমরা এসডিওকে জানিয়েছি, এসডিআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি এবং গত বছর আমরা সেচ দপ্তর, এসপি, এসডিও, বিডিও যত রকমের আধিকারিক আছে সবাইকে জানিয়েছি। কোনো সরকারিগতভাবে কোনো সাহায্য। এই বাঁধটা তো বেহাল, তবু মেরামতির কাজ চলছে, তার সত্ত্বেও এই নদীর পাড়। হ্যাঁ, সামনেই 500 ফুট দূরে এখানে সেচ দপ্তর এখন বাঁধ মেরামতির কাজ করছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে ইটভাটা মালিরও যথারীতি 3খানা জেসিবি লাগিয়ে পলি তোলার কাজ করছে। আমি জানালাম গত পরশুদিন বিএলওরা এসে ইনকোয়ারি করে যাওয়ার পরেও জেসিবিতে কাজ চলছে, কোনো বন্ধ হয়নি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ফুল চাষে এবার বিজ্ঞানের নয়া পদ্ধতির প্রয়োগ। এই পদ্ধতির নাম পলি মালচিং। ইতিমধ্যেই রজনীগন্ধা চাষে এই পদ্ধতির সফল প্রয়োগ হয়েছে। অন্যান্য ফুল চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। রোগ সমস্যা কমছে, বাড়ছে গাছের বৃদ্ধির হার। দিন দিন জনপ্রিয় হচ্ছে পলি মালচিং পদ্ধতি। আগ্রহী হচ্ছেন চাষিরাও। ফুল চাষের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রচুর মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল। এখনও গতানুগতিক পদ্ধতিতেই এই জেলায় ফুল চাষ হয়। নানা রোগ, পোকামাকড় এবং আগাছার কারণে ক্ষতির সম্মুখীন হন কৃষকেরা। কিন্তু ইদানিং বিজ্ঞানের হাত ধরে চাষের ক্ষেত্রে নানা আধুনিক পদ্ধতির প্রয়োগ করেছেন চাষিরা। রোগ, পোকামাকড় এবং আগাছার এই ত্রিমুখী আক্রমণ রুখতে যে নতুন পদ্ধতিটির আশ্রয় নেওয়া হচ্ছে তার নাম পলি মালচিং। এই পদ্ধতি অনুযায়ী গাছের গোড়াটুকু বাদ দিয়ে বাকি অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এর ফলে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা ব্লকে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে সবচেয়ে বেশি। মূলত রজনীগন্ধা চাষে এই পদ্ধতির প্রয়োগ হচ্ছে সবচেয়ে বেশি। তবে শুধুমাত্র রজনীগন্ধাই নয়, গাঁদা ও চন্দ্রমল্লিকা চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। কৃষিবিদদের মতে এই পদ্ধতির গুরুত্ব বাড়ছে। এখানে যেহেতু রোগ সমস্যা কম, তাই এই পদ্ধতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরাও। আমাদের ডেবরা ব্লকের বিভিন্ন এলাকাতে টোটাল 14টা গ্রাম পঞ্চায়েত আছে এবং এখানে আমাদের মূলত যে সমস্ত ফুলগুলো চাষ হয় তার মধ্যে রজনীগন্ধা অন্যতম এবং দিন দিন এটার এরিয়া বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বর্তমানে আমাদের প্রায় 450 হেক্টর জমিতে এই রজনীগন্ধার চাষ আছে এবং প্রতি বছর এর এরিয়াটা দিন দিন করে বেড়ে যাচ্ছে।
এবং এখানে আগে যে ধরনের সাধারণভাবে যে চাষ পদ্ধতি যেটা অবলম্বন করা হতো সেখানে কিন্তু তাতে যে রোগ পোকা বা বিভিন্ন আগাছার যে সমস্যাগুলো ছিল তার জন্য ফলনের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছিল। কিন্তু বর্তমানে এখন আমাদের যে পলিথিন মালচিং যে টেকনোলজি এসছে, বিশেষ করে আমাদের জালিমান্দা যে গ্রাম পঞ্চায়েত, এখানে অনেক কৃষক এটা অবলম্বন করছেন এবং এই ধরনের যে পলিথিন মালচিং যে টেকনোলজি, এটা করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, প্রথমত আমাদের যে ময়েশ্চারটা, রেসিডুয়াল ময়েশ্চার, এটা কিন্তু প্রিজার্ভ হয় জমিতে, অর্থাৎ যেহেতু এটা ঢাকা পোর্শনে থাকছে সেক্ষেত্রে কিন্তু ময়েশ্চারটা দীর্ঘদিন ধরে রাখা যাচ্ছে, অর্থাৎ ইরিগেশনের দিক থেকে অনেকটা সেভিংস হচ্ছে। এছাড়া যেগুলো আমাদের যে আগাছার সমস্যা, যেহেতু আমাদের ওই জায়গাটা ঢাকা থাকছে তার জন্য কিন্তু আগাছা প্রায় জন্মাচ্ছেই না এবং আগাছার মাধ্যম দিয়ে যে রজনীগন্ধা চাষে একটা বিশাল খরচার যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে কম হচ্ছে এবং তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এখানে কিন্তু পোকা বা রোগের উপদ্রব কিন্তু অনেক কম হচ্ছে অনেকাংশে, কারণ যত বেশি জমি আগাছা পূর্ণ থাকবে সে তার মাধ্যম দিয়ে কিন্তু রোগ পোকাগুলোকে বেশি পরিমাণে আরও এফেক্টেড হয়। তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের কৃষকরা একটা সুফল পাচ্ছেন। এটার আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে পলিথিন মালচিং এর ফলে যেহেতু রোগ পোকা কম হচ্ছে বা আগাছাটাও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে, তার ফলে কৃষকদের যেটা অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে। কারণ আমাদের একটা প্রাথমিকভাবে ধারণা আছে যে পলিথিনটা যেহেতু এক্সট্রা কিনে লাগাতে হচ্ছে, তার একটা কস্টিং যেহেতু রয়েছে, কিন্তু তার থেকে আমাদের যে রোগ পোকার ক্ষেত্রে বা আগাছা নাশকের ক্ষেত্রে যে পরিমাণ কস্টিং লাগে তার তুলনায় কিন্তু আমাদের যে পলিথিন মালচিংয়ের যে খরচা সেটা করার পরেও কৃষকদের হাতে যে বেশ কিছু অর্থ তারা উপার্জন করতে পারছে এক্সট্রা, যার জন্য ভবিষ্যতে আমরা চাইছি এই ধরনের পলিথিন মালচিংটা আরও ব্যাপকভাবে করার জন্য এবং আমাদের ব্লকে আশা করছি 2-1 বছরের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে এটা প্রসার লাভ করবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।